এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এর নিচে চাপা পড়ে আছে এক রানীর রক্তমাখা ইতিহাস। ব্রিটিশরা তাকে ঘরে বন্দি করেছিল এবং তারপর হত্যাও করেছিল, কিন্তু তার দেবী আজও দাঁড়িয়ে আছেন মেদিনীপুরের কর্ণগড়ে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের এমন এক জায়গায় যেখানে মহাভারতের ছায়া পড়ে আছে। একজন বিদ্রোহী রানীর স্মৃতি মিশে আছে প্রতিটি পাথরে, আর এক দেবীর মন্দির যা দাঁড়িয়ে আছে 500 বছরেরও বেশি সময় ধরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জায়গাটিকে কর্ণগড় বলা হয় কেন? এখানে কি সত্যি এসেছিলেন মহাভারতের দানবীর কর্ণ? এবং এই মন্দিরের দেবীকে ব্রিটিশরা কেন এত ভয় পেত? এই ভিডিওতে আমি 3টে জিনিস দেখাবো যা আপনি অন্য কোথাও পাবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল। চুয়াড় বিদ্রোহের সময় এই মন্দির কিন্তু খুবই উপকার করেছিল বিদ্রোহীদের। যখন ইংরেজরা আক্রমণ করেছিল তখন কিন্তু বিদ্রোহীরা এই মন্দিরের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমেই আসি নামের রহস্যে। একটি পুরনো সংস্কৃত গ্রন্থ ভবিষ্য ব্রহ্মখণ্ডতে এই জায়গার উল্লেখ আছে কর্ণদুর্গ নামে। স্থানীয় মানুষদের বিশ্বাস, মহাভারতের মহাবীর কর্ণ নিজে এই দুর্গ তৈরি করেছিলেন। পাণ্ডবরাও এখানে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন এখানকার প্রাচীনতম মন্দিরগুলো তৈরি হয়েছিল উড়িষ্যার কেশরী বা সোমবংশী রাজবংশের রাজা কর্ণদেবের হাতে। তার নামেই কর্ণগড়। দুটো গল্প, দুটো সম্ভাবনা, কোনটা সত্যি সেটা আজও রহস্য। এবার আসি সেই গল্পে যেটা শুনলে বুকটা ভারী হয়ে যায়। ব্রিটিশরা তখন জমিদারদের উপর অসহ্য খাজানার বোঝা চাপাচ্ছিল। কৃষকরা না খেতে পেয়ে মরছে। রানী শিরোমণি চুপ করে দেখলেন না। 1798 সালে তার নেতৃত্বে শুরু হলো চুয়াড় বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রথম সশস্ত্র গণবিদ্রোহ। চাষি, বনবাসী, অস্ত্রহীন মানুষ একসাথে সবাই রুখে দাঁড়ালো। ব্রিটিশরা প্রথমে দমাতে পারেনি। 1799 সালে রানীকে বন্দি করা হলো। তারপর মেদিনীপুর শহরে গৃহবন্দী অবস্থায় তাকে হত্যা করা হলো। ইতিহাস তাকে ডাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলে। এবারে আসুন মন্দিরে। মন্দিরের এলাকাটি কিন্তু খুবই প্রশস্ত। আপনি যদি আপনার প্রাইভেট কারও নিয়ে আসেন, এখানে পার্কিংয়ের কোনো অসুবিধাই হবে না। পার্কিং মূল্য মাত্র 20 টাকা। মন্দিরের সামনেই রয়েছে অনেক দোকান, যে দোকানে আপনারা আপনার পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। পুজোর সামগ্রী সংগ্রহ করে আপনি একটু সামনের দিকে এগোলেই আপনার চোখে পড়বে হাওয়াখান তোরণ। উড়িষ্যার স্থাপত্য শৈলীতে তৈরি এই মনোরম প্রবেশ তোরণ। এই প্রবেশ তোরণ পেরিয়েই যখন আপনি মন্দিরে ঢুকবেন, তখন আপনার প্রথমেই চোখে পড়বে অনাদিলিঙ্গ দণ্ডেশ্বর মন্দির। প্রায় 60 ফুট উঁচু এই শিব মন্দির। মন্দিরের ডান দিকে রয়েছে এখানকার মূল মন্দির, শ্রী শ্রী মা মহামায়া বগালামুখী ও অভয়া দক্ষিণা কালীর মন্দির। আর এই মন্দিরের সামনে রয়েছে কিন্তু পঞ্চমুণ্ডির আসন। মা মহামায়া মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রঘুবীর বাবার মন্দির। রঘুবীর বাবা ছিলেন মা মহামায়ার সাধক, তাই তার মন্দিরও এখানে কিন্তু তৈরি করা আছে, এবং এই রঘুনাথ বাবার সমাধি স্থানও কিন্তু এই মন্দিরেই আছে। শ্রী শ্রী দণ্ডেশ্বর মন্দিরের বাম দিকে রয়েছে মহাবীর মন্দির।
এবং আরেকটু এগোলে পাবেন যোগমায়া দেবীর মন্দির। এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়। এবার আমি চলে যাব ভোগশালার দিকে, যেই দিকে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে এই ভোগের জন্য। তো ভোগের নিয়ম, ভোগ আপনারা কিভাবে বুক করবেন এবং কখন ভোগ দেওয়া হয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে ফোন করে আপনি কিন্তু ভোগ সংগ্রহ করতে পারেন। মাতৃভোগ গ্রহণের জন্য সকাল 9টার মধ্যে সেবা সমিতির অফিসে যোগাযোগ করে 12টার মধ্যে অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে। ভোগের উপকরণ আপনি আনতে পারেন অথবা নাও আনতে পারেন। সেক্ষেত্রে মাথা পিছু 25 টাকা যদি আপনি ভোগের উপকরণ আনেন, অথবা 60 টাকা যদি আপনার কাছে ভোগের উপকরণ না থাকে। এই সেই ভোগশালা, আমি এখন ঢুকছি। গেটটা বেশ পুরনো, অনেক দিনের প্রাচীন। আমার পেছনের দিকে রয়েছে ভোগশালা, বিশাল বড়, বিশাল এরিয়া, এবং তার সাথে ফ্যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যান, লাইট সবকিছু ব্যবস্থায় আছে। এবার বলি কোথায় এবং কিভাবে যাবেন। কর্ণগড় মেদিনীপুর শহর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার উত্তরে। হাওড়া থেকে ট্রেনে মেদিনীপুর মাত্র 2.5 ঘন্টা, সেখান থেকে গাড়ি বা অটোতে মন্দির। অথবা আপনি কলকাতা থেকে সড়ক পথে NH-16 ধরে প্রায় 3 ঘন্টা জার্নিতে পৌঁছে যাবেন এই মেদিনীপুরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো বিশদে কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। চলুন, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।